হ্যালো বন্ধুরা, সবাইকে লার্নার্স এর পক্ষ থেকে স্বাগতম। আমি হৃদয়চন্দ্র দে, আমি আপনাদের সাথে আছি। তো তার আগে আমাদের কিছু বিষয় নিয়ে জানা দরকার। এটা আমাদের এই চ্যানেলের প্রথম ক্লাস। আমরা শুরুতেই ষষ্ঠ শ্রেণী নিয়ে আলোচনা করছি। চেষ্টা করবো যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আপনাদেরকে সম্ভাব্য যত সলিউশন আছে তা দিতে। তো আমাদের আজকে সম্ভাব্য টপিকে চলে যাই। প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। সো আমরা টপিকগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই। প্রথমে আসছে অঙ্ক, দেন সংখ্যা, এরপর সংখ্যা গঠন, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, গুণনীয়ক, লসাগু, বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যা। তো আমরা প্রথমে চলে যাই অঙ্কে। শূন্য থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যাকে বলা হয় অঙ্ক, বা আমরা তাকে প্রতীক হিসেবে বলতে পারি। এখানে তার মধ্যে আমাদের 9টি সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় বা অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। 1 2 3 4 5 6 7 8 9, এই অঙ্ক বা সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। তাছাড়া যে একটা সংখ্যা শূন্য রয়েছে তাকে আমরা বলি অভাব ব্যাপক অঙ্ক। আশা করি আপনারা তা বুঝতে পারছেন। এখন আমরা সংখ্যায় চলে যাব। এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় এক একটি সংখ্যা। তো প্রথমে আমরা 1 2 3 তিন সংখ্যা নিয়ে দেখি। এখানে প্রত্যেকটি এক একটি অঙ্ক। আমরা একটু আগে জেনে নিলাম যে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। সেই ক্ষেত্রে এগুলো এক একটি অঙ্ক। কিন্তু আমরা যখন সংখ্যা লিখতে যাব তখন আমরা 1 কেও সংখ্যা বলবো, আবার 10 কেও, আবার বলতে পারি 105 কেও আমরা সংখ্যা বলতে পারি। কিন্তু 105 কখনো অঙ্ক না, 10 কখনো অঙ্ক না। আমাদের অঙ্ক 10টি, তা হলো 0 থেকে 9 পর্যন্ত। তো আমরা যখন 1 2 3 নিয়ে একটি সংখ্যা স্থাপন করি, এখানে প্রত্যেকটি অঙ্কের সক্রিয় মান রয়েছে। এখানে 3 এর সক্রিয় মান 3, 2 এর সক্রিয় মান 2, 1 এর সক্রিয় মান 1। কিন্তু আমরা যখন 123 এর স্থানীয় মান নির্ণয় করতে যাব তখন দেখা যায় 3 হলো আমাদের একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। 2 হলো দশক স্থানীয় অঙ্ক। এবং 1 হলো শতক স্থানীয়।
তো আমরা এখন দেখি সংখ্যা নির্ণয়। আমরা একক স্থানীয় অঙ্কে জায়গায় 3 বসিয়ে একের সাথে 3 গুণন দিই, তার সাথে আমরা দশক স্থানীয় অঙ্ক 2 গুণন 10, যেহেতু দশক স্থানীয় অঙ্ক সেহেতু তার সাথে 10 গুণ হবে, একক স্থানীয় বলে 1 গুণ হয়েছে। এখন আমরা শতক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্কটি আমাদের 1, তার সাথে আমরা 100 গুণ করব। তো আমাদের যে ফলাফলটা এসেছে তা হলো 3 যোগ 20 যোগ 100। তো মোট ফলাফলটি যা দাঁড়ায় 123। তো আমরা আমাদের সম্ভাব্য মানটি পেয়ে গেলাম। এখন আসি আমরা সংখ্যা গঠন। তো সংখ্যা গঠন করতে গেলে আমাদের গণনা জানতে হবে। তো প্রথমে আমরা অঙ্কে প্রকাশ করি। যেমন ধরুন 1,35,000, 200, সমস্যা হচ্ছে, 1। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 1, শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে 200, এবং হাজারের যে অঙ্কটি তা হলো 35,000, এবং লক্ষের ঘর যেটি ছিল তা হলো 1। তো আমরা একটা সূত্র নিয়ে এখন তা অঙ্কে পরিণত করি। প্রথমে আমরা যাই একক, তারপরে আমরা দশক, শতক, হাজার, অযুত, এবং অবশেষে লক্ষ। যেহেতু আমাদের লক্ষ পর্যন্ত দেওয়া আছে তাই আমি লক্ষ পর্যন্ত নিলাম। এখন দেখুন এখানে আমরা প্রত্যেকটা জায়গায় মান বসাই। একক স্থানীয় অঙ্কে 1, দশক স্থানীয় অঙ্কের জায়গায় আমরা কি ব্যবহার করি, একটু আগে আমরা যা দেখালাম 200, তার মানে আমরা 100 এর সাথে 2 গুণ করি, 2 গুণ 100, সরি এখানে দশক স্থানীয় অঙ্কটি নেই আমাদের দেওয়া, তাই এখানে 0। শতক স্থানীয় অঙ্ক আমাদের আছে 2 গুণ 100। হাজারের মধ্যে যেটা রইল 35,000। তো আমাদের যখন 1-এর অধিক হবে, কথাটি মনে রাখবেন, 1-এর অধিক মানে যখন 10-এর অধিক হবে, যেমন 12,000 বা 11,000, তখন কিন্তু আমাদের অযুতের ঘরে চলে যাবে। 1 থেকে 9 পর্যন্ত হলে 1 থেকে 9 আমাদের হাজারের ঘরে। যখন 10 বা তার বেশি হবে, তার বেশি, তখন তা অযুতের ঘরে চলে যাবে। যেমন 35-এর আমরা দুটাকে একসাথে দিব, 35-এর 35 লিখবো, 1000 গুণ দিব। আর আমাদের দেওয়া আছে 1 লক্ষ, আমরা 1 লিখে 1-এর সাথে লক্ষ গুণ দিব,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন আমরা পুরো মানটাকে যোগ করি, ক্যালকুলেশন করলেই আমাদের বের হয়ে যাবে সংখ্যা থেকে অঙ্কের মান। প্রথমে আমরা আসি এখানে 1 লক্ষ, তারপর 35,000, তারপর 200, আমার সময়টি নিলাম না আর 1। এখন আমরা যোগ করতে, প্রথমেই 1, তারপরে 0, তারপরে হবে 2, তারপরে 5, 3, তারপর 1, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এ হলো আমাদের 1,35,201। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা আসি মৌলিক সংখ্যা। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের জন্য। আমি সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের, তারপর উদাহরণ দিচ্ছি। মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ, ভাগফল পূর্ণ সংখ্যা হয় না, তাকে মৌলিক সংখ্যা। আমরা কিছু মৌলিক সংখ্যা দেখি এখন। উদাহরণ, প্রথমে আমরা 1 লিখতে পারি। 1 কে 1 এবং তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে তা পূর্ণ সংখ্যা আসে। যেমন আমরা 1 কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের ফলাফলটা 0.5 আসে, যার কারণে এটা পূর্ণবর্গ, পূর্ণ সংখ্যা। সো তারপর আমরা লিখতে পারি 2, তাকেও 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপর লিখতে পারি 3, পরে লিখতে পারি 5, তারপর 7, তারপর 11, 13। এরকম যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগফল পূর্ণ সংখ্যা হয় না, তাকে মৌলিক সংখ্যা। এখন আসি আমরা যৌগিক সংখ্যা। আপনারা মৌলিক সংখ্যা যদি করেন তাহলে যৌগিক সংখ্যা অবশ্যই পাবেন, কারণ এটার সম্পূর্ণ উল্টো।
আমি লিখে দেখাচ্ছি যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাকে যৌগিক সংখ্যা। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি চারকে আপনি এক দ্বারা ভাগ দিতে পারবেন, তাতে আমাদের রেজাল্ট 4 আসবে। আবার 4কে 2 দ্বারা ভাগ দেওয়া যাবে, তাহলে বুঝাই যাচ্ছে যে এখানে এক ব্যতীত 2 ছাড়া তাকে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা। তারপর লিখতে পারি আমরা 6, তারপর 8, 10, 12, 14 এভাবে চলতে থাকে। তো এখন আসি আমরা সহমৌলিক সংখ্যা। তো আমরা যদি সহমৌলিক শিখতে হয় তাহলে আমাদের সবার আগে মৌলিক সংখ্যা জানতে হবে। তো মৌলিক সংখ্যাটা আপনারা ভালো করে বুঝলে দেন আপনারা সহমৌলিক বুঝতে পারবেন। সহমৌলিক সহমৌলিক সংখ্যা সবসময় আপনার একের অধিক সংখ্যা দিয়ে বোঝানো হয়, যে কোনো দুটো সংখ্যা দিয়ে। হতে পারে এরকম যে দেখা গেল 24 আর f, এই দুটি সংখ্যার মধ্যে বলছে যে তারা কি পরস্পর সহমৌলিক। পরীক্ষা এইভাবে আসে যে এরা পরস্পর সহমৌলিক। তো আমরা এখন সেটাই দেখব। প্রথমে আমরা 24-এ গুণনীয়ক নির্ণয় করব। 1 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে আমরা জানলো 2 গুণে 4, 4 গুণে 8, আর 2 গুণে 16, 16 দিয়ে লিখতে পারবো না, এখানে 3 লিখে দিলে চলবে। 3 আর 24। দেন আমরা লিখবো 13, 1 গুণন 13, 13 কিন্তু আমি জানি। তো আমাদের 1 গুণ করলেও আমাদের রেজাল্ট 13ই থাকবে, যেহেতু তাদের মধ্যে কমন হলো 1, তো তারা পরস্পর সহমৌলিক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সহমৌলিক সংখ্যা যে দুটি সংখ্যার মধ্যে শুধুমাত্র 1 সাধারণ অঙ্ক, তাদেরকে বলা হয় পরস্পর সহমৌলিক।
তো এখন আসি আমরা গুণনীয়ক। গুণ, তো আমরা গুণনীয়ক কোনো সংখ্যাকে ভেঙে না, যেমন আমরা 12কে ভেঙে দিচ্ছি 1 গুণন 12, তারপর 1 গুণন 2 গুণন 6, তারপর 1 গুণন 2 গুণন 2 গুণন 3। এটা সম্পূর্ণ যেই নিজের নিচে যেই রাশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অঙ্কগুলো, তাদের মধ্যে যে গুণ, সেটাকে আমরা বলবো গুণন। আবার আমরা এখন গুণিতকে যাই। গুণিতক এই দুটা জিনিসের মধ্যে সবথেকে বেশি ঝামেলা হয়। গুণিতকে যখন আমরা যাব যে 2 এর গুণিতক নির্ণয় করতে, তখন আমাদের নামও তো ভালো জানতে হবে। যেমন 2 এর সাথে আমরা 1 গুণন দিলাম 2, 2 গুণন 2 4, 2 গুণন 3 6, 2 গুণন 4 সমান 8, 2 গুণন 5 সমান 10। এই যে আপনারা এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় গুণিতক, 2 এর গুণিতক। আর এগুলো হচ্ছে আমাদের গুণন। তো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, লসাগু এবং লসাগু। এই দুটা জিনিসের মধ্যে আমাদের গুণনীয়ক এবং গুণিতক কাজে লাগে। তো সেহেতু আমাদের গুণনীয়ক এবং গুণিতক খুব ভালো জানতে হবে। প্রথমে চলে যাই আমরা লসাগু। লসাগু, এটা ফুল মিনিংটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা এখন গুণিতক মাত্র যে শিখে আসলাম, তো আমরা শুরু করি এখন একটা ব্যাপারটা। আমরা লসাগু দুই ভাবে করে থাকি সাধারণত। প্রথমত আমরা যেমন দুটা রাশির মধ্যে আমরা বা দুটো সংখ্যার মধ্যে আমরা লসাগু বের করি। যেমন 24 এবং 28 এর মধ্যে লসাগু। সেক্ষেত্রে আমাদের প্রথম 2 দ্বারা ভাগ 12, দেন আসলো কত 14। এরপর 2 দ্বারা ভাগ দিলে আসে 6, তারপর আসে 7। এরপর আমরা যেতে পারি। এখন আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে দিলে, অতএব নির্ণয়ে লসাগু সমান 2 গুণন 2 গুণন 6 গুণন 7 সমান 2 দুগুণে 4, 4 24, 24 এর সাথে গুণ করি, 4 7 28 8, 28 2, 7 গুণে 14, 2 16 সমান হলো 168। এখন আমরা আরেকভাবে লসাগুটি করব। একই মান। প্রথমত আমরা আসি
24কে যদি আমরা ভাঙাই গুণনীয়কে প্রকাশ করি 1 গুণ 24, 1 গুণ 2 গুণ 12, 1 গুণ 2 গুণ 2 গুণ 6, 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এর মধ্যে 24 দেন আসি 1 গুণ 1 গুণ 2 গুণ 14, 1 গুণ 2 গুণ 2 গুণ 7। তো আমাদের এখানে সবথেকে বেশি সংখ্যক 2 এখানে আছে, সবথেকে বেশি সংখ্যক। তো আমরা এগুলো লিখবো, আগে আমরা লিখবো 2 গুণ 2 গুণ 2। তারপর আসি আমাদের কোন সংখ্যা এখান থেকে বাদ যাবে, 3 আছে, 3 হবে, তার সাথে আবার 7। এই যে 3টা 2, 3টা 2 এর মধ্যে আপনারা 2টা 2 পেয়ে যাবেন। তো আমরা সর্বোচ্চ সংখ্যক 2 কে এখানে লিখব। এখানে যদি 3 গুণ 3 থাকতো তাহলে আমরা একটাই নিতাম, কিন্তু এখানে যদি আবার 3 গুণ 3 গুণ 3টা থাকতো সেটা আমরা 3টা নিতাম, সর্বাধিক সংখ্যা। তো আমরা গুণ করি, তাহলে দাঁড়িয়েছে 3 7 21, 21 গুণে 42, 42 গুণে 84, 84 গুণে 168। আমরা আগেও তাই পেয়েছিলাম 168। তাই আমরা দুই পদ্ধতিতেই বসাগু করতে পারবো। এখন আসি আমরা বসাগু। বসাগুর ফুল মিনিংটা হলো গরিষ্ঠ সাধারণ গুণিত গুণন। আমাদের যদি গসাগু করতে হয় তাহলে আমাদের গুণনীয়কটা কাজে লাগবে। যেমন ধরুন 12কে যদি আমরা ভাঙাই 1 গুণন 12, দেন 1 গুণন 2 গুণন 6, 1 গুণন 2 গুণন 2 গুণন 3। এখন আসি আমরা 15, আরেকটি সংখ্যা 1 গুণন 15, 1 গুণন 3 গুণন 5, এর বেশি হবে। অতএব নির্ণয়ের গসাগু। তাহলে কি পাই আমরা? আমাদের মনে রাখতে হবে গসাগুর ক্ষেত্রে যেই সংখ্যাটা কম, মানে দুটা জায়গায় আছে সেটাই হবে। এখানে দুটা জায়গায় আমরা কত পাচ্ছি? 3, সেক্ষেত্রে আমাদের গসাগু 3। তার মানে এই 3 দ্বারা 12কেও ভাগ যাবে, 15কেও ভাগ যাবে। তো এদের গসাগু হলো 3। তারপর হলো বৃহত্তর সংখ্যা ও ক্ষুদ্রতর সংখ্যা। বৃহত্তর সংখ্যা আমরা যখন অনেক সময় দেখা থাকে প্রশ্নে আসে বা বই আপনারা পাবেন যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ। এরকম থাকলে তা আমাদের 5 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা, যেমন আমরা যদি 9 দিয়ে শুরু করি, আমাদের সার্থক অঙ্কের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত 9 হলো সবথেকে বৃহত্তম। সেক্ষেত্রে আমরা 9 দিয়ে লিখতে পারি 9
তারপর 5টা 9 লিখে দিলে আমাদের বৃহত্তর সংখ্যাটি হয়ে গেল। দেন আমরা আবার যদি এরকমও থাকে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলতে একমাত্র শূন্য, কিন্তু শূন্য আমাদের সার্থক অঙ্ক নয়, সেহেতু আমাদের এখানে একটা এক রেখে দেন বাকিগুলো আমাদের শূন্য দিয়ে পূর্ণ করতে হবে। এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আমরা যদি এটাকে এইভাবে লিখতাম 3 4 এই, কিন্তু সেটা কিন্তু 5 অঙ্কের না, আমাদের বাইরের সাইডে যত শূন্য থাকে তা আমরা গণনা করি না, সেক্ষেত্রে আমরা এক ধরতাম। যদি এক ধরি তাহলে দ্বারা এটা এক অঙ্কের একটি সংখ্যা, কিন্তু আমাদের বলা হয়েছে সেখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে। সো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমরা একটা এক বসিয়ে বাকি 4টা শূন্য লিখব। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।